স্বাধীনতার পর বাংলাদেশে যে কটি গণ আন্দোলন ও অভ্যুত্থান হয়েছে তার পরপরই নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। ব্যতিক্রম হয়নি ২৪-এর গণ আন্দোলনের পরও। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের দাবি পুরনো বন্দোবস্তের বদলে নতুন বন্দোবস্ত চালু করা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো কোনো কাজ এখনো করতে পারেনি। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে ভাগ হয়ে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান, মেজর আব্দুল জলিল, আসম আব্দুর রব ও হাসানুল হক ইনুর নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের। ১৯৭৫ সালে বিপথগামী সেনা সদস্যের হাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর সময়ের প্রয়োজনে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে বিএনপির। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি জেনারেল এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জাতীয় পার্টি। টানা ৯ বছর দেশ শাসনের পর ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি। এরশাদের পতনের পর ১৯৯০ সালের ২২ ডিসেম্বর কয়েকটি দলের সমন্বয়ে ইসলামী ঐক্যজোট নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ২০০৭ সালে বিএনপি সরকারের পদত্যাগের পর ১ নভেম্বর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। এরপর ২০০৭ সালের ৭ জুন ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপি নামে নতুন দল গঠন করা হয়। জনগণের সমর্থন না পাওয়ায় তা আলোর মুখ দেখেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ মাসে এনসিপি, আম জনতা পার্টি ও জনতা পার্টি বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। তাদের দাবি, রাজনৈতিক অঙ্গনে নতুন কিছু উপহার দিতে চায়। সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন যেসব রাজনৈতিক দল গঠন করা হয়েছে তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্যরা তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। এখন নতুন দল যারা আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকতে পারে তারা কতদূর জনগণের কাছে যেতে পারছেন এবং জনগণ তাদেরকে কতটুকু অ্যাকসেপ্ট করছে, এবং সেটার প্রমাণও কিন্তু হলো একটা নির্বাচন। বিএনপি আওয়ামী লীগের আদর্শিক ধারা যতটা না স্পষ্ট মানুষের কাছে, সেরকম স্পষ্ট অবস্থান দেওয়ার পরে আর কোনো দল তৈরি করতে পারেনি। যে কোনো রাজনৈতিক দলকে দাঁড়াইতে হইলে বিএনপি এবং আওয়ামী লীগের ঘরানার বাইরে গিয়ে নতুন পথ তৈরি করে দেখাইতে হবে। অনেক পার্টি দলের চেয়ে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে বলেও মন্তব্য করেন তারা। যারা কিংস পার্টি হয় তাদের উদ্দেশ্য তো সৎ না। রাজনীতি করলে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা সম্ভব, ব্যক্তিগত পাওয়ার, প্রভাব প্রতিপত্তি তৈরি করা সম্ভব। বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা আছে। এই রাজনৈতিক শূন্যতার ভেতরে জনগণ হয়তো একটা তৃতীয় পক্ষকে বাছাই করার চিন্তা ভাবনা করে, আর সেই তৃতীয় পক্ষকে তাদের প্রোগ্রাম, তাদের নেতৃত্ব, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা তৃতীয় শক্তির উত্থান করা সম্ভব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। রাজধানীর বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে সমাবেশটি আয়োজিত হবে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদী মতাদর্শনের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও সেই আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়, এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করা। যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না।
এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে। দেখা হবে বিক্ষোভ সমাবেশে। ইনকিলাব জিন্দাবাদ। এবার বাজার দরের খবর। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই মুহূর্তে বাজার দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কিংবা কমেছে? কোন কোন পণ্যের? ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে আছি রাজধানী কারওয়ান বাজারে। আপনি যেমনটি জানেন, গত শীতকাল এবং রমজানে দ্রব্যমূল্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু বাড়তে শুরু করেছে এই বাজারে পণ্যের দামগুলো। বিশেষ করে আমরা যদি সবজির বাজারে যদি দেখি, কিছু পণ্য ঢেঁড়স এবং লেবু সহ কিছু পণ্যের দাম কমলেও বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যেখানে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও আমরা যদি মুরগির বাজারে যদি খেয়াল করি, মুরগির বাজারে 10 থেকে 20 টাকা কেজি গত সপ্তাহ থেকে বেড়েছে। এবং আমরা যদি পেঁয়াজের বাজার যদি আমরা লক্ষ্য করি, পেঁয়াজের বাজারে বিক্রেতারা বলছে যে পেঁয়াজের যথাযথ থাকলেও কিন্তু পেঁয়াজের দাম কোনোভাবে স্থিতিশীল রাখা যাচ্ছে না, বরং পেঁয়াজের দাম গত সপ্তাহ থেকে বেড়ে চলেছে। এছাড়া তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে। এই যে নিত্য প্রয়োজনীয় যেসব বাজার, যেসব পণ্য, এইসব পণ্যের দাম বাড়ায় আসলে ক্রেতারা বিভিন্ন ধরনের সংখ্যা তাদের কমছে না। এবং সবজির দাম যেটা আমরা দেখেছি যে রমজান এবং তার সময় যে সবজির দাম কমেছে, কিন্তু সবজির দাম এখন আবার বেড়েছে। বিক্রেতারা দাবি করছে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে, এই সবজিগুলো যদি আবার প্রপারলি বাজারে উঠে তাহলে এই সবজির দাম আবার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া চালের দাম, আবার নতুন চাল আসছে, চালের দাম কমবে বলেও জানাচ্ছেন এসব বিক্রেতারা। কিন্তু ক্রেতারা বলছেন যে বাজার যদি যথাযথ মনিটরিং যদি করা না হয় তাহলে এই দাম কোনোভাবে স্থিতিশীল রাখা যাবে না। তো সাবরিনা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। জি গালিব, আপনাকে ধন্যবাদ। সুপেয় পানি তীব্র সংকটে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। ভূগর্ভস্থের পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে থাকলেও উঠছে না পানি। সিটি কর্পোরেশন এলাকায় প্রথমে এই সংকট হলেও পানির শূন্যতায় মহামারী এখন জেলা উপজেলাগুলোর। বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। নদী বিধৌত বরিশাল অঞ্চলেই দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। পানির অপর নাম জীবন হলেও সেই পানির জন্যই আজ হাহাকার মহানগর, জেলা, উপজেলা সহ পুরো বিভাগে। বাসাবাড়িতে টিউবওয়েল থাকলেও কয়েক বছর থেকে তাতে মিলছে না পানি। গৃহস্থলী, অজুখানা, খাওয়া, গোসল, পানিবিহীন দুর্বিষহ জীবন কাটছে বাসিন্দাদের। পানির স্তর তো ক্রমান্বয়ে হচ্ছে নিচের দিকে চলে যায়। সারাদিন শুধু শব্দই যাবে, পানি একটুও পড়বে না। তারও আমরা পানি পাচ্ছি না। আমাদের বাচ্চারা খুবই দুর্ভোগের ভিতরে আছে। ছোট ছোট বাচ্চারা আছে, ইনফ্যান্ট, বোঝে না কিছু, তো পানি চাই, দিতে পারে না পানি। খালের পানি না থাকলে এলাকার মানুষ আমরা মরেই যেতাম। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি বিকল থাকায় কর্পোরেশন এলাকায় অনেক আগে থেকেই পানি সংকট হলেও খাল, নদী আর পুকুর ভরাটে এখন সকল জেলা উপজেলায় দেখা দিয়েছে সংকট। 2 বছর পর্যন্ত আমরা খাবার পানি পাই না। বহুদিন যাবত পানি পাইতেছি না, আমরা পানির জন্য খুব কষ্ট করে আছি। প্রতিদিনই ভূগর্ভস্থের পানির স্তর নিচে নামছে, তাই অপরিকল্পিত পানি উত্তোলন বন্ধ ও পানির অপচয় রোধ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর পানি সংরক্ষণ আইন ভঙ্গ করলে আইনের আওতায় আনার কথা জানান স্থানীয় প্রশাসন। সচেতন হয়ে পানির অপচয় রোধ করতে পারি, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে ভালো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পানির সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কেউ যদি আইনের ব্যাপারে কোনো কিছু করে সেটাতেও আমরা নজর দেব এবং আইন বিধিমালা কেউ ভঙ্গ করলে তাকে আমরা শাস্তির আওতায় আনব। ভূগর্ভস্থ থেকে পানির স্তর নিচে নামা, অপরিকল্পিত পানি উত্তোলন আর পানি অপচয়ের কারণে তীব্র বিশুদ্ধ পানির সংকটে এ অঞ্চল। তাই সংশ্লিষ্টরা যদি পানি সরবরাহে এখনই জোরালো ব্যবস্থা না নেয় তবে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কালের বিবর্তনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যা গ্রামের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন চরম সংকটের মুখে। একদিকে যান্ত্রিক তাঁত ও লোম শিল্পের সঙ্গে অসম প্রতিযোগিতা এবং অন্যদিকে সুতাসহ কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে ঐতিহ্যবাহী এই শিল্প প্রায় বিলুপ্তের পথে। অধিকাংশ বাড়িতে 4 থেকে 5টি তাঁত থাকলেও আর্থিক অনটনের কারণে বর্তমানে সচল রয়েছে মাত্র একটি। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট।
একটা সময় তাঁতের এ খটখট শব্দে মুখরিত থাকত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যা নামের এই গ্রাম। একসময় হস্তচালিত তাঁত শিল্পের জন্য আশপাশে বেশ সুপরিচিত ছিল গ্রামটি। মাটি গর্ত করে প্রাচীন পদ্ধতির হস্তচালিত তাঁত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। ১৪০০ তাঁতি পরিবারের যে গ্রাম সবসময় থাকত মুখর সরেজমিনে, সেখানে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। গ্রামটিতে প্রায় প্রতি বাড়িতেই ছিল ৩ থেকে ৪টি তাঁত। সেখানে বর্তমানে ৪ থেকে ৫ বাড়ি পরপর দেখা মিলছে একটি করে তাঁত। এর মধ্যে বেশিরভাগ তাঁতই সুতাসহ কাঁচামালের ঊর্ধ্বগতি এবং ন্যায্য মূল্য না পাওয়ায় বন্ধ রয়েছে। সারাদিন ভরে দেখা যাচ্ছে ১০০-১৫০ হয়, আর সুতার দাম বেশি, পত্তা হয় না। অভাব অনটনের ভিতরে সবাই চলা মুশকিল হয়ে যায়, ছেলে মেয়ে মানুষ করা যায় না এই কাপড় বুনায়। সুতাসহ অন্যান্য দ্রব্যের দাম বৃদ্ধির কারণে তারা নিজেদের পুঁজি হারিয়ে বর্তমানে মহাজনের পুঁজিতে লুঙ্গি, গামছা বা রুমাল তৈরি করছেন তাঁতিরা। প্রতিদিন ১৫০ টাকার বেশি আয় করা কোনোভাবেই সম্ভব হয় না। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, বেশি হলে ৫০ টাকা, তার বেশি না। বাধ্য এরা এই তাঁতের কাজ বাদ দিয়ে অন্য পেশায় যে যেভাবে পারতেছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ দিন মজুরে, কেউ রাজমিস্ত্রি, যে যেটা পারতেছে। আমারও পুঁজি ছিল, বর্তমান ধরেন এই সুতার দাম অতিরিক্ত হওয়ার কারণে আমার পুঁজিটাও এরকম আস্তে আস্তে ঘাইটে গেল। নিম্ন আয়ে সংসার চালাতে না পেরে অনেকেই রাজমিস্ত্রি, ভ্যান চালানো সহ বেছে নিয়েছেন বিভিন্ন পেশা। আমার বুদ্ধির উপরে আমি আর কখনো দেখি নাই যে সরকারি অনুদান কিছু আইছে, এরকম আমার তো মনে হয় না। তো সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের যেন ভালো মজুরি দেয়, সুতার দাম কমায় এবং আমরা ঠিকমতো মজুরি পাই, যাতে আমরা দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। কুমারখালী বিসিক কর্তৃপক্ষ জানায়, তাঁতিদের জন্য সমিতির মাধ্যমে সরকারিভাবে নামমাত্র সুদে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। হাতে তাঁতগুলো কুমারখালীতে এখন কমে গিয়েছে। সরকার আগামীতে উদ্যোগ নিচ্ছে, সহজ সত্ত্বে আপনার সরাসরি তাঁতিরা আপনার রং পাবে, সুতা পাবে। সরকার এটা বিশেষভাবে প্রণোদনা দিবে, আরো সামনে আপনার সুতা, রং সবকিছুই তাদের দেবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সবুজের সমারোহে ঢাকা সিলেটের চা বাগানগুলো বাইরের চোখে যতটা সুন্দর, ভিতরে ততটাই কষ্টের গল্প। বছরের পর বছর ধরে পরিশ্রম করে চলেছেন এই বাগানের শ্রমিকরা, কিন্তু আজও জীবন থমকে আছে মৌলিক অধিকার থেকে অনেক দূরে। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। চা শিল্প দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক খাত, কিন্তু এই শিল্পের সাথে জড়িত এক গোষ্ঠী চা শ্রমিক, যাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। প্রায় ১০০ বছর ধরে তারা একই পরিশ্রম করলেও তাদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা করে কাজ করলেও সঠিক মজুরি এবং স্বাস্থ্য সুবিধা থেকে তারা বঞ্চিত। প্রতি বছর মে দিবস আসে, বক্তৃতা হয়, শোভাযাত্রা হয়, কিন্তু এই চা শ্রমিকদের জীবনে বদলায় না কিছুই। ন্যায্য মজুরি, শিক্ষা, চিকিৎসা সবই যেন কল্পনা। এখনো মজুরি কিন্তু আমাদের বাড়ে নাই, ওই ৭০ টাকাই রয়েছে। কিন্তু আমাদেরকে সরকারে আশ্বাস দিয়ে আমাদের ভূমির অধিকার এবং আমাদের যে আমাদের ৫টা যে ন্যায্য মূল্য দাবি, আমাদের ঘর বাড়ি এবং আমাদের বেতন ঠিকমতো এখনো আমরা পাচ্ছি না। খালি কাম করে বেতন আটকিয়া রয়েছে। আজকে কতটা আমরা ৫-৬টা আটকিয়া রয়েছে, এটাও না। রেশম গম দেয়, পচা গম, এটাকে কুকুরে ফেলাই দিলে কুত্তা খায় না, গরু তো দূরে যাও। আমরা যে কষ্ট তাছি বাগানো, এটা কোয়ার নাম নাই। আমরা চা বাগানে কর্মরত শ্রমিকদের পরিবারগুলো বসবাস করে ছোট ছোট কুড়ে করে, যেখানে পানির ব্যবস্থা পর্যন্ত নেই। শিশুদের শিক্ষা বা স্বাস্থ্য সেবা নেই বললেই চলে। একদিকে শ্রমিকরা যেখানে তাদের অধিকারের জন্য লড়াই করছে, সেখানে অন্যদিকে সমাজের নানা ক্ষেত্রে উন্নতি ঘটলেও এই শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। যে বেতন দেয় এটা তো হয়েই না, পেটেই চলে না, তার এটা ইনকাম হইব। যাতে কোনো চিকিৎসা করাও যাইত না, কোনটা নাই, আর বেতন তো দেয় না। কাম করা ঠিকই আছে, কাজ করি এখন যে কোন সপ্তাহে পারলে দে, কত দে ১০০, ১৬০, ৮০০, ৯০০ এরকম টাকা পায়, পুরা টাকা কেউ পায় না। শ্রম আইন থাকলেও বাস্তবতায় অনেক বঞ্চনা। অনেক চা বাগানে এখনো শ্রমিকদের নেই স্থায়ী চাকরির স্বীকৃতি, নেই পর্যাপ্ত ছুটি বা নিরাপদ বসবাসের ব্যবস্থা। যে আমরা বাগানের চা শ্রমিকরা কাজ করি ঠিক আছে, কিন্তু পেমেন্ট এই বেতন তো আর বাড়ায় না। কিন্তু আশ্বাস দেয় সরকারে ঠিক আছে বেতন
বাড়াই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। মে দিবস কেবলমাত্র একটি দিন নয়, এটি অধিকার আদায়ের প্রতীক। কিন্তু চা শ্রমিকদের অধিকার আজও অধরা। এই অবহেলার অবসান কবে ঘটবে সেই প্রশ্নই থেকে যায়। মৃণালকান্তি দাস, মাই টিভি, সিলেট। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বাদাম চাষ। অল্প খরচে ভালো মুনাফা করছেন চাষিরা। হালকা বেলে ও দোআঁশ মাটিতে আবাদ হচ্ছে বেশি। চাষিরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন ও ভালো দাম মেলাচ্ছে। কৃষি বিভাগ বলছে, বাদাম চাষে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা দিচ্ছেন তারা। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ, 1-1.5 ফুট উঁচু এই গাছগুলো চীনা বাদামের। ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা তিতাস অববাহিকা সহ হাওর অঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2-3 মাস আগে বাদাম চাষ করেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিকভাবে পরিচর্যার কারণে এবার বাদামের ফলনও হয়েছে ভালো। এখন আবহাওয়া অনুকূলে আছে, বাদামের রং অনেক সুন্দর। আমাদের কৃষি অফিস থেকে আমি অনেক সহযোগিতা পাই বাদাম করছি। ইনশাল্লাহ ঠিক মতো যদি উত্তোলন করতে পারি তাহলে আমার 10 থেকে 12,000 টাকা লাভ হবে ইনশাল্লাহ। এর পরবর্তী আর করার আগ্রহ আছে। কম খরচে বেশি লাভ হয় এই ফসল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে প্রান্তিক চাষিদের। অনেকেই ফেলে রাখা পতিত জমিতে চাষ করছেন বাদাম। ফলন ভালো হওয়ায় বাজার মূল্য ঠিক থাকলে লাভবান হবেন বলে আশাবাদী চাষিরা। এই বাদাম চাষ করার জন্য আমাদের বন্ধু বান্ধব মিলে চেষ্টা করতেছি। আরো আমরা করতাম পারি যে আরো জায়গা আছে, অনেক জায়গা করবার আমরা নিয়ত করি। কৃষি বিভাগ বলছে, বাদাম চাষ লাভজনক হয় নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হচ্ছে জেলায়। পাশাপাশি মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এই বছর আবহাওয়া অনুকূলে ছিল, রোগবালাই কম ছিল। আমরা মাঠ পর্যায়ে বসে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমরা আবাদ শুরু করেছি। এর দেখা থেকে অনেক কৃষকরা আগ্রহ প্রকাশ করতেছে। চীনাবাদাম চাষের যে বিভিন্ন কারিগরি পরামর্শ আমরা তাদেরকে প্রদান করে থাকি। জেলায় এবছর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 160 হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 14 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। দিনাজপুরের পার্বতীপুলে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল বিকেলে ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভার পর দোয়ার মাধ্যমে শেষ হয়। এ সময় দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি AZM রেজাউনুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলেসুর রহমান, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যম দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে বিএনপি, কৃষক দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান সহ অনেকে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালিমারিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কামাল হোসেন, সাবেক কাউন্সিলর আজিজুল শেখ, আতিকুল শেখ, জাকির চৌধুরী, জেলা জাসাস নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে চাষারা শহীদ মিনার থেকে র্যালি বের করে
কালীর বাজার শিল্পকলা ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা ভবনের অডিটোরিয়ামে মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব সহ শ্রমিক মালিকের নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র শ্রম অধিদপ্তরের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। আমরা তাদের এই শ্রমকে সম্মান জানাই। আমরা সামনে প্রত্যাশা করি শ্রমিক মালিক মিলে আমাদের যে অর্থনীতি বিকশিত হবে এবং আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ব। রাজবাড়ী গোয়ালন্দে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকায় রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন 1727 এর আহ্বায়ক মোহাম্মদ শহীদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুষ্টিয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের সাদ্দাম বাজারের সদর উপজেলা শ্রমিক দলের ব্যানারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, সাবেক যুগ্ম বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে হল বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে হল বাজার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য AKM আলম টমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বটতলী মোটর স্টেশনে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসহাক এর সঞ্চালনায় শ্রমিক দলের সভাপতি SM জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিমউদ্দিন খোকন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশিদুল হক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ কোনো সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার আশুলিয়ার জিরাবতে দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। কোন উপদেষ্টার মধ্যে আপোষকামী মনোভাব আমরা লক্ষ্য করছি। তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না, আন্দোলন করি না। তবে একটা বিষয় পরিষ্কার, আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দিবে না। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সময় আসছে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও রাজপথে নামতে হতে পারে।
বৃহস্পতিবার খালিশপুর লিবার্টি চত্বরে খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। বকুল আরও জানান, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারলে শিল্প ও কলকারখানা চালু করে খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনবে। জনসভায় কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, খুলনার মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বক্তব্য রাখেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন পারে একটি গণতান্ত্রিক সরকার ফিরে দিতে, আর যে সরকারই পারে জনগণের অধিকার তথা শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে। যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা যেভাবে কাজ করব, একইভাবে শ্রমিকদের জীবন মান বৃদ্ধির জন্য তাদের ন্যায্য মজুরি বিএনপি প্রদান করবে বলে আশ্বাস রাখছে। গাইবান্ধার সাদুল্লাপুরে মাদ্রাসা অধ্যক্ষের নিকট চাঁদা দাবি করে কর্মস্থলে যেতে বাধা ও চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদ সভা করেছে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। উপজেলার জামালপুর ইউনিয়নের চক সালাইপুর আলিম মাদ্রাসায় আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সভায় অভিভাবক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহানুর মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক আব্দুর জব্বার, একরামুল হক, শহীদুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার সাজু সহ স্থানীয় ব্যক্তিবর্গ।